কার্যপরিধি একেবারে ওয়েল ডিফাইন্ড হতে হবে। সংসদে আমরা যেটা আবিষ্কার করলাম যে পুরুষ নাকি অসহায় হয়ে পড়ছে, পুরুষ কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের এখানে? কারণ বিরোধী দলের এক সংরক্ষিত আসনের নারী সাংসদ, উনি পুরুষের সমান মানে নারীর সমান মর্যাদা চেয়েছেন, সুযোগ সুবিধা চেয়েছেন। আচ্ছা, আমি একটু আগের আলাপটা শেষ, তারপরে একটু আমি একটা কথায় আমি আগের আলাপটা থেকে আমি একটা জাস্ট ডিডাকশন করতে চাই। সেটা হচ্ছে ব্যারিস্টার আরমান যেমন গুম হওয়া থেকে ফিরে এসেছেন, এই সংসদে আরো দুজন ব্যক্তি আছে যারা কন্ডেম সেল থেকে ফিরে এসেছেন, এবং গুম পরিবার থেকে শহীদ পরিবার থেকেও এই সংসদে মানুষ আছেন, যেখানে সংসদের স্পিকার নিজে বলেছেন যে তাদের সাথে সংযমের সাথে কথা বলতে। আমরা এখানে বসে মানসিক বৈকল্য, একটা সাধারণ স্লিপ অফ টাং নিয়ে আমরা মানসিক বৈকল্যর মতো কঠিন এবং এই ধরনের শব্দ চয়ন করছি। আসলে টকশো করতে আসি তো আসলে মানুষকে আমরা কি ভাবি আমাদের একটা রাজনৈতিক ধারণা থেকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু আমাদের ভাষাগত ব্যবহার যদি এইরকম দৈন্যতার সাথে ব্যবহৃত হয়, এটা খুব দুঃখজনক। কারণ ওই যে বললাম না যে আপনি যখন সমালোচনা করবেন এটা ইকুয়াল মানে ব্যালেন্সড হইতে হবে। তাহলে আপনি যদি সমালোচনা শুধু পলিটিক্যাল আইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি ডিসক্রিমিনেটরি সমালোচনা করেন, এটা ঠিক না। আমি শেষ করি, আমি জাস্ট এই লাইনে শেষ করে দিব। হ্যাঁ, আমি যেই জায়গাটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন উনি যেই কথাটা ব্যারিস্টার আরমান সাহেবের কথা বললেন, সেই একই জায়গায় উনি আবার বললেন সালাউদ্দিন সাহেবকে কেন সমালোচনা করা হয়। দেখেন, যিনি দায়িত্ব পালন করবেন, ওই যে উনি একটা বক্তব্য দিতে একটা স্লিপ অফ টাং করেছে দেখে উনাকে এত কঠিন একটা কথা আপনি বলতে পারলেন যে মানসিক বৈকল্য শব্দটা ওনার জন্য আপনি উচ্চারণ করতে পেরেছেন। অথচ সালাউদ্দিন সাহেবও তো গুম ছিলেন, উনার যে পরিস্থিতি ছিল সেইটাকে আপনি তো এখন বিএনপি করেন, সেটাকে আপনারা কনসিডার করেছেন? উনার কাঁধের উপর যে এতগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেই দায় নেয়ার মতো সেইটুকু আপনি তো বললেন যে সহানুভূতি নাকি নাই। তাহলে আপনাদের নিজেদের কি সালাউদ্দিন সাহেবের উপর অতটুকু সহানুভূতি আছে যে উনি যে এতদিন গুম হয়েছিলেন, এতগুলো দায়িত্ব যে উনার কাঁধে এভাবে একতরফা চাপিয়ে দিলেন? এখন আসেন যে প্রশ্নটা করেছেন সেইটা নিয়ে, যে জামাতি ইসলামের একজন সংসদ সদস্য, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য নারী পুরুষের সম অধিকার চেয়েছেন। উনি সম অধিকার বলতে আপনি হয়তো এটা ওই যে শিক্ষায় মানে মেয়েদের যে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করা হয়েছে, ছেলেদের জন্য চাই চাচ্ছেন। আচ্ছা, এই জায়গাটায় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, উনার জায়গা থেকে উনি হয়তো একটা প্রস্তাবনা পেশ করেছেন, ওনার জায়গা থেকে উনি সেই কথাটা বলতে পারেন কিনা, যেহেতু উনি নারী সংরক্ষিত আসনের থেকে গিয়েছেন। তাহলে আসেন সংরক্ষিত আসনের আলাপে একটু পিছে ফিরে আসি। সংরক্ষিত আসনটা কেন দেয়া হয়? সংরক্ষিত আসনের যে স্ট্রাকচারটা, এইটা আগে পরিবর্তন করতে হবে। এই সমাজে কি শুধু নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা প্রতিবন্ধী তাদের অধিকার নাই? শুধু তো বুদ্ধি প্রতিবন্ধীরা, আপনার শারীরিকভাবে প্রতিবন্ধী এমন মানুষ আছে যারা বুদ্ধিতে অনেক অনেক বেশি এগিয়ে আছেন। আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যে জাপানে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ, কিন্তু তার এত মেধা। আপনি দেখেন যে স্টিফেন হকিংস, উনি কিন্তু হুইল চেয়ারে বসে থাকতেন, কিন্তু ওনার মাথাটা কাজ করতো। উনাকে কি মানুষ পৃথিবী থেকে ডিসকার্ড করে দিয়েছিল? ওনার কাজটা উনি শেষ মুহূর্ত পর্যন্ত করে যেতে পেরেছিলেন। তাহলে আমার ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ইভেন যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও তো তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওই সংরক্ষিত আসনে অবস্থান দেওয়া উচিত ছিল। এই যে শুধু নারীদের জন্য আপনি সংরক্ষিত আসন করলেন, যে নারীরা নারীদের ইস্যুতে রিপ্রেজেন্ট করবে, কেন? ইকুয়ালিটি এনশিওর করার জন্য, নারীরা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার জন্য। ওই একই কনসেপ্ট থেকে আরো অনেক পিছিয়ে পড়া গোষ্ঠী আছে যাদেরকে ওই জায়গায় স্থান করে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তারা সমাজে সহ অবস্থানে আসতে পারছে। এইটা আমার মতামত। এটা আমি এই সংরক্ষিত আসনের যে আসন বন্টন হয়েছে তার আগেই আপনাদের শোতেই হয়তো এসে বলেছিলাম, কোনো না কোনো শোতে বলেছি। আচ্ছা, এটা আমার মতবাদ। তারপর দেখেন, এই সংরক্ষিত আসনের স্ট্রাকচারাল চেঞ্জটা কেন লাগবে? আপনি সংরক্ষিত আসনের নির্বাচনের কথা বলছেন, কিন্তু এখানে কোনো নির্বাচন হয় না, এখানে হয় সিলেকশন। পিয়ার সিস্টেমে সিলেকশন হয়। একজন সংরক্ষিত আসনের নারী কি কাজ করবেন সেটা কোথাও কোডিফাইড নাই, কোথাও লেখা নাই। তাহলে একজন সংরক্ষিত আসনের নারীর কার্যপরিধি কি হবে? যেমন একজন এমপি কি করবেন, তার আসন কোথায় হবে, কোন আসনে কাজ করবেন, কোন আসন নিয়ে উনি কাজ করবেন, উনি যেহেতু নির্বাচিত সেটা উনি জানেন। তাহলে
যেহেতু আমি জানি যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, এই 50 জন নারীর কাজ কি হবে, কোন কোন আসন নিয়ে কাজ করবেন, ধরেন ওনাদেরও তো নাম্বার আছে 351, 352, 353 থেকে 400 পর্যন্ত, তাই না? তাহলে ওইটা কেন ডিফাইন্ড না যে ওনারা কোথায় কোথায় কাজ করবেন? মজার ব্যাপার দেখেন, 37 জন যারা সরকার দলীয় ক্ষমতাসীন দলের সংরক্ষিত আসনের নারী, তাদেরকে কোথায় বসিয়ে দেয়, তো তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কোথায় জানেন? বিরোধী দলীয় নির্বাচিত এমপিদের এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কি আশ্চর্য! আমার কাছে অনেকে বলছে যে এটা ঠিক হয়নি, বিরোধী দলীয় এমপিদের এলাকায় উনারা কেন ডিও লেটার মানে হচ্ছে আপনি নিয়োগ দিতে পারবেন, ওই এলাকায় বিভিন্ন সরকারি নিয়োগ দিতে পারবেন। এইটা উনারা কেন পারবেন? তাহলে এইটা তো উনাদের যারা নির্বাচিত এমপি বিরোধী দলীয় তাদের অধিকার খর্ব করা হচ্ছে। আমার কাছে জিনিসটা আমি এভাবে দেখিনি, আমার কাছে বরং মজা লেগেছে এইটা ভেবে যে সরকারের যারা ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা আছেন তাদের নিজেদের আসনে, এই সংরক্ষিত আসনে তাদের নিজ দলীয় বোনদেরকে কাজ করতে দিলেন না। কেন দিলেন না জানেন? কারণ তারা ভয় পাচ্ছে যে সংরক্ষিত আসনে এই 37 জন বোন যদি ওই 37 জন সরকার দলীয় ক্ষমতাসীন দলের এমপিদের এলাকায় কাজ করেন, তাহলে তারা এই নারীরা বেটার পারফর্ম করবেন। তখন পরবর্তীতে নির্বাচনে এমন হতে পারে যে ওই এলাকার জনগণ এই ক্ষমতাসীন দলের এমপিদের না চেয়ে বোনদের চাবেন, তাহলে তারা তো ইনসিকিউর ফিল করে ওই আসলে তাদেরকে, এটা আমার পার্সপেক্টিভ, আপনার একটা ব্যাখ্যা, এটা আমার পার্সপেক্টিভ যে তারা ইনসিকিউর যে তাদের নিজ দলীয় এমপিদের আসনে এই নারী বোনদের কাজ করতে না দিয়ে। তাহলে আমার কথাটা হচ্ছে সংরক্ষিত আসনের যে বোনরা, যে নারীরা যাবেন সেখানে শুধু নারী না হয়ে অন্যদের অ্যাকোমোডেট করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অ্যাকোমোডেট করা এবং তাদের কার্যপরিধি একেবারে ওয়েল ডিফাইন্ড হতে হবে।